বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আজিজ ছাত্রগণ, এর সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত কামনায় তোমরা যখন ফিকহ ও ফতোয়া লেখা শিখবে, তখন এই পুস্তিকাটি আমলে নিয়তে পড়বে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বড় ফকিহ হিসেবে কবুল করুন। যারা আমিন আমিন। বলবে তাদেরকেও কবুল করুন। আমিন। আমিন আমিন বিসমিল্লাহির হুম্মা আমিন। রহমানির রহিম। শুরু কথা। আল্লাহর দয়া ও করমে অধমের ফতোয়া চর্চা শুরু 2002 থেকে বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, গুলশান, ঢাকা এ ফতোয়া বিভাগ ভর্তি হওয়ার মাধ্যমে। দুই দুই বছরের মূল নেশাব সম্পন্ন করার পর আল্লাহর কৃপায় আরো 2 বছর উলুমুল হাদিস পড়ি। তারপর সাথে ফতোয়া চর্চায় গভীর আত্মনিয়োগ করার সুযোগ পাই। ওই 2 বছর একমাত্র প্রধান কাজ ছিল হাদিস ও ফতোয়া লেখার চর্চা। উস্তাদদের কাছ থেকে উস্তাদদের কাছ থেকে যতটুকু বুঝতে পেরেছি, সঠিকভাবে ফতোয়া লেখা ফিকহ ও ফতোয়া শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সঠিকভাবে ফতোয়া লেখার জন্য ফতোয়া শুধু সঠিক ও শুদ্ধ হওয়াই যথেষ্ট নয়, বরং সেটা সঠিকভাবে লিখতেও হবে। ফতোয়া লেখার একটি নিজস্ব রীতিনীতি রয়েছে, যা আলাদাভাবে রপ্ত করতে হয়। জি। উস্তাদগণ বলা সত্ত্বেও অনেক সময় সেদিক ভ্রুক্ষেপ করা হয় না। ফলে অনেক ছাত্রর ফতোয়া লেখা কাঙ্ক্ষিত মানে উত্তীর্ণ হতে পারে না। ফতোয়া লেখার কলা কৌশল এর কিছু মৌলিক দিক ছাত্রদের হাতে পৌঁছে দেওয়ার স্বপ্ন দীর্ঘদিনের। 2018 সনে মার্কাজুল ফিকরি ওয়াদ দাওয়া, গোপীবাগ, মতিঝিল, ঢাকা এ ফতোয়া বিভাগের প্রতিষ্ঠা হিসাব খেদমত করার সুযোগ হয়। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার পর সেই স্বপ্ন ডানা মেলতে শুরু করে। মার্কাজ প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই ফতোয়া লেখা নিয়ে গবেষণা ও আন্তরিকতা আরো বৃদ্ধি পায়। এই সূত্র জি। ধরেই বক্ষমান পুস্তিকার জন্ম হয়। এতে নতুন কিছু পেশ করা হয়নি। সম্মানিত উস্তাদবৃন্দ থেকে যা পেয়েছি, আমি কেবল সেগুলোকেই বিন্যস্ত করেছি মাত্র। রচনাটি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। জি এটি সাথী ফতোয়া ভাইরা। বিভাগের। জি। জি সাথী ভাইরা, যেটা বলা হইলো যে ছাত্ররা যে কিভাবে ফতোয়া লিখবে এরা গুরুত্ব দেওয়া হয় না, এই কথাটা আমাদের মাথার মধ্যে একটু ঢুকান। অনেক ছাত্র ভাইরা এই যে সামনে যে কথাগুলো বলবো, এই কথাগুলো ফতোয়া লেখার আগে অবশ্যই এটা অন্তরের মধ্যে গেঁথে ফেলতে হবে যে আমার ফতোয়া লেখার জন্য কি কি কাজ করতে হবে। যে মার্কাজের ভিডিও চালু রাখা হোক। জি, এবার পড়েন। মার্কাজের ভিডিও কি চালু আছে? জি। জি না। চালু নাই না, জি। চালু আছে। একটা তো রেকর্ডিং হইতেছে, একটা হইতেছে একটা না, রেকর্ডিং রেকর্ডিং। না, বলছি ভিডিও, মার্কাজের ভিডিও যে। জি না, চালু নাই, জি না। জি, এবার চালু হয়েছে। জি, এবার পড়েন, সামনে পড়েন। রচনাটি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। এটি জি। ফতোয়া বিভাগের তালিবুল এলেম ভাইদের জন্য লেখা হয়েছে। এখানে যা ব্যক্ত করা হয়েছে এর অনেকগুলোই স্বীকৃত, তবে কিছু কিছু বিষয়ে কারো দ্বিমত থাকতে পারে। ছাত্রদের প্রতি নিবেদন হলো, এখানে যা ব্যক্ত করা হয়েছে আপনাদের বিভাগীয় মুশরিফ জিম্মাদার এর কোনো বিষয়ে দ্বিমত পোষণ করলে আপনি আপনার ওস্তাদের নির্দেশনায় গ্রহণ করবেন। এর রচনার উদ্দেশ্যে কেবল প্রাথমিক ধারণা প্রদান। পূর্ণ ধারণা ও যোগ্যতা অর্জন হবে স্বীয় মুশরিফের নির্দেশনা অনুযায়ী চলার মাধ্যমে। আমাদের এ রচনার উদ্দেশ্য ফতোয়া চর্চার প্রাথমিক পথ চলা কিছুটা সহজ করা। এখানে যা বলা হলো তা এই বিষয়ক আলোচনার তুলনায় খুবই সামান্য। যা লেখা হলো যা লেখা হয়নি পুরো বিষয়ে দক্ষতা অর্জনের জন্য যোগ্য মুশরিফের অধীনে দীর্ঘদিন নিরবিচ্ছিন্নভাবে ফতোয়া তামরিন অনুশীলনের কোনো বিকল্প নেই।
আল্লাহ তাআলা একে জি কবুল সাথী করুন, ভাইরা, আমিন। যে যে কথা বলা হলো যে তামরিন লিখতে হইলে বিজ্ঞ উস্তাদের কাছে থাইকা, বিজ্ঞ উস্তাদের অধীনে থাইকা তামরিন লিখতে হবে, শিখতে হবে। এটা আমাদের শরহে উকুদুর রাসূল মুফসির মধ্যেও সেখানে 34টা উসুল আছে। 34টা উসুলের মধ্যে প্রথম দিক দেয়, হ্যাঁ, আমাদের 6 বা 7 নাম্বার উসুল হইল কোনো ব্যক্তি যদি নিজে নিজে কিতাব মোতালা কইরা কিতাব বুঝতে পারে, হ্যাঁ, সবকিছু বুঝতে পারে, তাহলে ওই উলামা একরাম বা ওই ছাত্র ভাই কি ফতোয়া লিখতে পারবে? এর জবাবে আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, না, যতক্ষণ পর্যন্ত সে একজন বিজ্ঞ উস্তাদের কাছে, যতক্ষণ পর্যন্ত সে না থাকবে অথবা তার অধীনে না থাকা, যতক্ষণ পর্যন্ত তামরিন না করবে। শুধু তামরিন করলে হবে না, তামরিন করার পরে সে এই বিষয়ের উপর যতক্ষণ পর্যন্ত একটা যোগ্যতা অর্জন না করবে, ততক্ষণ পর্যন্ত তার জন্য ফতোয়া লেখা, ফতোয়া দেওয়া এটা জায়েজ নেই। এই জন্য বিজ্ঞ উস্তাদের কাছে থাইকা আগে ফতোয়া লেখার উপর বিজ্ঞ হইতে হবে। এবং ফতোয়া লেখার যে উসুল আছে সেই উসুলগুলোর উপর তামরিন কইরাও, হ্যাঁ, এটা বিজ্ঞ হইতে হবে, তারপর ফতোয়া লিখবে। ফতোয়া একটা বিজ্ঞ উস্তাদের কাছে সে তামরিন করা ছাড়া এটা ফতোয়া লেখা তার জন্য কি হবে না, বৈধ হবে না। সে নিশ্চিত ভুল করবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি উস্তাদের সাথে, আমি এই বছরও আপনাদেরকে একটা ঘটনা শোনাই, সেটা হচ্ছে এই, এক ছাত্র বছরের শেষে, ভালো ছাত্র, সবকিছু বুঝে, অনলাইনে লেখাপড়া করছে, সবকিছু ভালো বুঝে লেখাপড়া, কিন্তু পরীক্ষা খুব ভালো করছে। কিন্তু অনুষ্ঠানের দিন আমার কাছে একটা খাতা নিয়ে আসছে, যে সারা বছর যে ফতোয়া দিছি, তামরিন দিছি, সে তামরিন গুলা কইরা আমার কাছে নিয়ে আসছে, জবাব তৈরি করে নিয়ে আসছে। এর আগে প্রায় 100 তামরিন নিয়ে আসছে। তারপর আমি যখন অনুষ্ঠানের দিন, অনুষ্ঠানের পরে আসার নামাজের পরে আমাকে খাতা দেখাইতেছে, উস্তাদ আপনার সিগনেচার লাগবে ফতোয়ার উপর। আমাকে ফতোয়ার উপর তো সিগনেচার অবশ্যই লাগবে, কিন্তু এগুলো তো আমার পড়তে হবে, পড়ে আগে সঠিক হয়েছে কিনা জবাব, তে তারপরে সিগনেচার করব। 4-5টা তার ফতোয়ার প্রশ্নের উত্তর পড়লাম, যে পরে দেখলাম যে একটা উত্তরও সঠিক হয় নাই। কথা কি বুঝলেন? জি। একটা উত্তরও সঠিক হয় নাই। ওই খাতাটা ছাত্র দিয়ে গেছে, আমাকে মাঝে মাঝে মেসেজ করে, উস্তাদ খাতাটা পাইছেন কিনা। ইদানিং খাতাটা পাইতেছি না। যে আমি দু একজনের জিজ্ঞাসা করছি, আমার টেবিলের উপর যে খাতা ছিল, এই খাতাটা কোথায়। মনে হয় 2-3 দিন আগেও ছেলেটা আমাকে মেসেজ করছে, উস্তাদ খাতা পাইছেন কিনা। তো এই কথাই বোঝানোর উদ্দেশ্য, খালি তামরিন করলেও হইব না, কিভাবে জবাব তৈরি করতে হবে এর উপর কি করতে হবে, তামরিন কইরা যোগ্যতা অর্জন করতে হবে। তারপর সে কি লিখবে, ফতোয়া লিখবে। এর আগে ফতোয়া লেখা যাবে না। এরা দুনিয়ার ব্যাপারেও দেখেন, একটা ছেলে যদি ডক্টরি শেষ কইরা, ডাক্তারি লেখাপড়া শেষ কইরা, সে কিন্তু প্রথমেই চিকিৎসা করতে যায় না রুগীদেরকে। আগে বিজ্ঞ ডাক্তারের পিছনে থাইকা থাইকা, বিজ্ঞ ডাক্তার যখন রুগী দেখে, কিভাবে দেখে রুগী, এগুলো দেখতে 2-4 বছর বিজ্ঞ ডাক্তারের পিছনে কি করে, সে থাকে, সময় দেয়। সময় দেয়। তারপরে সে নিজে নিজে বা রুগী দেখতে যায়, এর আগে সে নিজে নিজে রুগী দেখতে যায় না। একটা কয়, দেখা যায় অনেকগুলো ছাত্র, তারাও ডাক্তার, সে বিজ্ঞ, তাদের উস্তাদের পিছনে পিছনে থাকে। উস্তাদ রুগী দেখতে যায়, কিভাবে রুগীর কি প্রেসক্রিপশন লেখে না লেখে, কিভাবে লেখে, রুগীকে কিভাবে কি করতেছে, হ্যাঁ, কোন ওষুধ দিলে রুগী ভালো হবে, কোনটা কি কি দিলে, এগুলো সব কিন্তু ছাত্ররা এগুলো সব ফলো করতেছে উস্তাদকে। তারপরে তারা কয়েক বছর পরে নিজেরা চিকিৎসা করতে যায়, এর আগে চিকিৎসা করতে যায় না। দেখছেন, এগুলো লক্ষ্য করছেন হাসপাতালে এটা। জি। হুম। জি জি। হ্যাঁ, তদ্রুপ ভাবে এখানে আগে নিজে তামরিন লেখা, উস্তাদকে দেখায়া, তামরিনের উপর যখন বিজ্ঞ হইবেন, তখনই আপনি
ফতোয়া লিখতে পারবেন, ফতোয়া দিতে পারবেন, মানে নাকেলে ফতোয়া, নাকেলে মুফতি হইতে পারবেন। এর আগে ফতোয়া লেখা আপনার জন্য কি নাই? জায়েজ নাই। জায়েজ নাই। এটা উসুল আমাদের। জি, সামনে চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এক, ফতোয়া লেখা একটি শিল্প ও বিশেষ শৈলী। প্রত্যেকটি কাজের নিজস্ব একটি শৈলী থাকে। কাজটি জি, সুচারুরূপে আঞ্জাম দেওয়ার কিছু নিয়ম কানুন থাকে। যেমন একটি ইমারত তৈরি করতে চাইলে এর সুনির্দিষ্ট কিছু নিয়ম নীতি রয়েছে যা অনুসরণ করতে হয়। তেমনি ভাবে আদর্শিক পন্থায় ফতোয়া লেখা ও চর্চাও রয়েছে নিজস্ব কিছু নিয়ম নীতি। এইসব নিয়ম নীতি আদর্শিক পন্থায় ফতোয়া লেখার বিশেষ স্টাইল হিসেবে পরিচিত, যা অনুসরণ করে ফতোয়া লেখা ও চর্চা করা হলে আপনার ফতোয়া অনেক মানসম্মত হয়ে উঠবে। দুঃখের বিষয় হলো এইসব নিয়ম নীতি তেমন এক এইসব নিয়ম নীতি তেমন একটা নেই। সঠিক ও সুন্দরভাবে ফতোয়া লেখার গুরুত্ব আমরা জানি। ফতোয়া হলো সারা জাহানের অধিপতি মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে দস্তখত করার নাম। তার পক্ষ থেকে তার বিধান বলা ও লেখার নাম। তাই বলা ও লেখাটা মৌলিকভাবে সঠিকভাবে হওয়ার পাশাপাশি সর্বদিক থেকে সুন্দর হওয়া কাম্য। ওস্তাজে মুহতারাম মুফতি ইনআমুল হক সাহেব হাফিজাহুল্লাহ, প্রধান মুফতি বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, গুলশান, ঢাকা, বলতেন, কিসমুল ফিক ওয়াল ইফ ওয়াল ইফতার দুটি প্রধান লক্ষ্য উদ্দেশ্য। এক এক ফতোয়া নাবিসি অর্থাৎ সুন্দরভাবে ফতোয়া চর্চা করা। দুই, তাফাক্কুহ অর্জন অর্জন করা অর্থাৎ দিনের গভীর শমস অর্জন করা। তবে কিসমুল ফিকহের নেশা পরবর্তীতে পূর্ণরূপে আত্মনিয়োগ করতে হবে। অতএব কিসমুল ফিক ওয়াল ইফতা সফলতার সাথে সম্পূর্ণ করতে চাইলে ফতোয়া লেখা সুন্দর করার বিকল্প নেই। আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করলে দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহরুম করবেন না ইনশাআল্লাহ। তা আমাদের উস্তাদ, ফতোয়া আমার উস্তাদ মুফতি এনামুল হক সাহেব যে কথাগুলো বলতেন, আমরা আপনাদেরকে বছর শুরু থেকে এগুলোই বলতেছি যে ফতোয়া বিভাগের মৌলিক জিনিস তিনটা। একটা হইলো তামরিন করা, দুই নাম্বার মোতালা করা, তাফাক্কু মোতালা করা, তাফাক্কু অর্জন করা, ঠিক আছে? এরপরে তামরিন করা, আর ক্লাস হলো তৃতীয় নাম্বারে। তো ওই উস্তাদ আমাদেরকে দুইটা জিনিসই বলছেন আগে, এই মৌলিক যে দুইটা জিনিস, যে মোতালা করা তাফাক্কু অর্জন করা এবং বিজ্ঞ উস্তাদের অধীনে থাইকা তামরিন করা। জি, এই দুইটা জিনিস যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত, হ্যাঁ, সে তার গন্তব্য স্থানে পৌঁছতে পারবে না। সে পৌঁছতে এই এটা গন্তব্যস্থানে পৌঁছার আগেই যদি সে ফতোয়া লিখতে শুরু করে, সে ফতোয়া লিখতে কি করবে, সে নিশ্চিত ভুল করবে। জি, আমাদের মওদুদি কি ভুল করছে না? বলেন না, বলেন না। মওদুদি ভুল কাউকে করছে। বিজ্ঞ কোনো উস্তাদের অধীনে ছিল? ছিল না। জি না। জি ছিল না। না। যার কারণে মওদুদি তার লেখার মধ্যে মাঝে মাঝে সে কি করছে, ভুল করছে। এমন ভুল করছে নিজের ইমানও গেছে, আর তার কথা মাইনা যদি কোনো ব্যক্তি চলে তার ইমানও যাবে। জি, চলেন। তিন, ফতোয়া লেখার 10টি প্রয়োজনীয় সরঞ্জাম যা না হলেই নয়। এক, জি, একটি জেল পেন যার কালি চিকন হয়ে বের হয়, যেমন টেস্ট গুড, একটা কলমের ইংরেজিতে। নাম আছে। জি, মূল্য আনুমানিক 15 থেকে 20 টাকা। এই কলমটি বেশ ভালো বা এ এ মানের অন্য কোনো কলমও হলেও হবে। দুই, লাল কলম। তিন, একটি ভালো মানের কাঠ পেন্সিল এবং সাদা কালি। চার, পেন্সিলের লেখা মোছার জন্য একটি রাবার। পাঁচ, পেন্সিল কাটার। ছয়, A4 সাইজ সিট, ওজন অন্ত 70 থেকে 80 গ্রাম। অনেকগুলো লাগবে। জি। এতে ফতোয়া চূড়ান্ত ভাবে তাব তাবিজ করা হবে। সাত, হুম একটি কোড ফাইল। আগে শুনেন, আগে আগে তো ফতোয়া লেখার আগে আপনি কিতাব থেকে আগে হাওলা বাই করবেন, খসড়া তৈরি করবেন। হাওলা বাই করবেন, একটা জবাবের খসড়া তৈরি করবেন হাওলাকে সামনে রাখা। তারপরে
চূড়ান্ত জবাব কি হবে, এটা হলো চূড়ান্ত জবাব পরবর্তীতে আপনার ওই খাতার মধ্যে আপনি লিখবেন, ঠিক আছে? জি, কথা কি বুঝতেছেন? যে জি খাতা জি, রাখার কথা বললো আগে আপনি, যে আপনি একটা অন্য খাতা রাখবেন, যে খাতার মধ্যে আগে আপনার হাওলাগুলোকে আপনাকে আপনার যে প্রশ্ন করা হয়েছে ওই প্রশ্নটাকে, ওই প্রশ্ন সামনে রেখে আপনাকে হাওলা তৈরি করবেন, যে প্রশ্নের কি জবাব আছে ওই জবাবের হাওলা তৈরি করবেন। এ, যেই কিতাব যেখানে পান সেখানে হাওলা তৈরি করবেন। তৈরি করার পরে তার জবাব কি হবে, পরবর্তীতে হাওলাকে সামনে রেখে জবাব তৈরি করবেন। তারপরে উস্তাদকে দেখাইবেন। উস্তাদকে দেখানোর পরে যদি উস্তাদ বলে হ্যাঁ এটা জবাব সঠিক হয়েছে, তখন আপনি আবার হাওলার সামনে আসবে, যে হাওলা কোন কিতাবের রেফারেন্স আগে লিখতে হবে, কোনটা পরে লিখতে হবে, এটা সামনে আসতেছে। ওই অনুযায়ী হাওলাকে আবার সাজাইতে হবে, ঠিক আছে? আর আপনার প্রশ্নের জবাব যদি কোনো কিতাবে সুস্পষ্টভাবে সরি পাওয়া যায়, ঠিক আছে, শুধু ওই কিতাবের হাওলাটাকে আপনি আগে লিখতে পারবেন। এছাড়া কিতাবের তারতিব অনুযায়ী কোন কিতাব আগে, কোন কিতাবের হাওলা আগে দিতে হবে, কোনটা কিতাবের হাওলা পরে দিতে হবে, এই ব্যাপারে সামনে আলোচনা হবে। জি। একটি কোট ফাইল প্লাস্টিকের হলে ভালো হয়। কলম পেন্সিল রাখার জন্য একটি ছোট হ্যান্ড ব্যাগ। ওস্তাদকে ফতোয়া দেখানোর জন্য বাংলা রোল করা ভালো ভালো মানের একটি খাতা। ফতোয়া খসড়া লেখার জন্য একটি খাতা। জি। এটি বাংলা অঙ্ক যে কোনো একটা হতে পারে। মোটামুটি উক্ত সরঞ্জাম সমূহ না হলেই নয়। 4, জি, ফতোয়া লেখার কথা কি বুনিয়াদী যে বুঝতেছেন? জ্ঞান। তাইলে আপনাদের তিনটা খাতা লাগতেছে, তিন ধরনের, ঠিক না? একটা খসড়া তৈরি করবেন, তার উস্তাদকে আবার সাজিয়ে গুছিয়ে খসড়া থেকে জবাব তৈরি করে উস্তাদকে দেখাইবেন। উস্তাদকে দেখানোর পরে যখন চূড়ান্ত হবে তখন এটাকে তাবিজ করবেন আপনার যে খাতা আছে, পৃষ্ঠা, ঠিক আছে, A4 সাইজের যে পৃষ্ঠার কথা বলা হইলো ওই পৃষ্ঠার মধ্যে তখন আপনারা চূড়ান্ত ফতোয়া লিখবেন। জি। ফতোয়া লেখার বুনিয়াদী যে জ্ঞান ও যোগ্যতা সমূহ থাকতে হবে। 1, আরবি জি। কাওয়াইদুল ইমলার জ্ঞান। এর জন্য আপনারা নিম্নোক্ত কিতাব সমূহ পড়তে পারেন, যেমন বিশিষ্ট আরবি ভাষাবিদ আহমদ জাকি পাশা রহমতুল্লাহ আলাই কর্তৃক রচিত জি। আত-তারকিমু ওয়া আলামাতিহি ফিল লুগাতিল আরবিয়া। হুম। পুস্তিকাটি সম্পাদনা ও টিকা লিখেছেন আরব বিশ্বের নন্দিত গবেষক ও মুহাদ্দিস আল্লামা আব্দুল ফাতাহ আবু আবু গুদ্দাহ গুদ্দা। রহমতুল্লাহ আলাই। তদ্রুপ জি। ডক্টর ফখরুদ্দিন কাবাওয়াহ কর্তৃক রচিত আলামাত আলামাতুত তারকিম ফিল লুগাতিল আরবিয়া গ্রন্থটিও পড়া যায়। বাংলা ভাষায়ও এ বিষয়ে কিছু বই আছে, নির্ভরযোগ্য হলে পড়তে পারেন। তাছাড়া শায়েখ আব্দুল ফাতাহ রহমতুল্লাহ আলাই, শায়েখ আওয়ামা হাফিজাউল্লাহ তাদের ছাপানো কিতাবও অনুসরণ করতে পারেন। 2, বাংলা বর্ণমালার মাত্রা জ্ঞান। এর জন্য পড়তে পারেন H.M. আবু সালেহ হাফিজাউল্লাহ সিনিয়র শিক্ষক, বাড়িধারা মাদ্রাসা গুলশান ঢাকা কর্তৃক লিখিত বাংলা ভাষা ও সাহিত্য গ্রন্থটি। 3, বাংলা ও আরবি নির্দেশনার জ্ঞান। বাংলার জন্য পড়তে পারেন জনাব হায়াত মাহমুদ রচিত বাংলা লেখার নিয়ম কানুন ও আরবির জন্য পূর্বোক্ত তারকিম তারকিমের কিতাব পড়তে পারেন। 4, বাংলা বানান জ্ঞান। এর জন্য পড়তে পারেন হায়াত মাহমুদ রচিত বাংলা লেখার নিয়ম কানুন ও ডক্টর আব্দুর রহিম রচিত বাংলা বানানের কথা। 5, সাবলীল ভাবে বাংলা লেখার যোগ্যতা। এর জন্য বেশ কিছু রোজনামচা ডায়েরি লেখার অনুশীলন করতে হবে। 6, বাংলা বর্ণমালা এই যে দেখেন বিরাম আপনারা চিহ্ন। অনেক সময় ছাত্ররা ফতোয়া লিখতে যায়, যে কথা বলা হইতেছে যে বাংলা বানান ঠিক রাখে না, তারপর দাড়ি কমা ঠিক রাখতে পারে না, রাখে না, ঠিক আছে, এবং জবাব সুন্দরভাবে তৈরি করতে পারে না সাবলীল ভাষায়। এই জন্য এগুলো তৈরি, সাবলীল ভাষা চর্চা করার জন্য হ্যাঁ অনুশীলন করতে হবে। তারপরে এগুলো ফতোয়া লিখতে হবে, কারণ আপনার ফতোয়া তো সারা পৃথিবীর লোকে দেখবে এক সময়। তো তার ভাষাগত যোগ্যতা কেমন, তার লেখার স্টাইল কেমন হয়েছে, দাড়ি কমা ঠিক আছে কিনা,
বানান ঠিক আছে কিনা, এগুলো উলামা একরাম, অনেক উলামা একরাম বা যারা ইফতা বিভাগে পড়তেছে বিশেষভাবে, তারা অনেকেই এই ব্যাপারে একেবারেই গাফেল, এই ব্যাপারে একেবারেই গাফেল। এগুলো যোগ্যতা অর্জন না কইরাই সে ফতোয়া লেখার চেষ্টা করে। ঠিক আছে, এগুলো খুব জরুরি জিনিস এগুলো। জি। 6, বাংলা বর্ণমালা, বিরাম চিহ্ন ইত্যাদি লেখার স্টাইল জানা থাকা। এর জন্য পড়তে পারেন জি। সীতানাথ বসাক রচিত আদর্শ লিপি, সরল বর্ণ পরিচয়। 7, ফাতোয়া উপস্থাপন, সাজানো ও লেখার বিশেষ কিছু পদ্ধতির জ্ঞান। এ বিষয়ে প্রাথমিক কিছু জ্ঞান আপনার উস্তাদ থেকে প্রথমে গ্রহণ করতে হবে, আর বাকিটুকু তামরিন ও অনুশীলন করতে করতে হয়ে যাবে। অধম যখন শ্রদ্ধেয় উস্তাদ বৃন্দকে ফতোয়া লিখে দেখাতাম, তারা তখন ফতোয়া লেখা সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক নীতিমালা বলতেন। আল্লাহর ফজলে ও করমে প্রথম থেকেই সেগুলো যত্নের সাথে সংরক্ষণ করার সুযোগ হয়েছে। যাই হোক, আদর্শিক পন্থায় ফতোয়া চর্চার জন্য মোটামুটি উক্ত 7টি বিষয়ে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে। 5, যে যে কথা বলা হইলো। ফতোয়া সুন্দর করা পরীক্ষিত 10টি ধাপ। জি। ফতোয়া হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে স্বাক্ষর প্রদান। অতএব এ স্বাক্ষর সুন্দর করতে হবে। স্বাক্ষর যেন সর্বদিক থেকে সুন্দর হয়ে ওঠে। কিন্তু তা কিভাবে? ছাত্ররা ফতোয়া সুন্দর করার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে থাকে। তবে যদ্দূর জানি, তাদের সেই প্রচেষ্টা সুশৃঙ্খল ও সুনির্দিষ্ট পথে হয় না। ফলে দেখা যায় কোনো ফতোয়ায় জরুরি 4 নং চিন্তাটি ছুটে গেছে, কোনো ফতোয়ার 7 নং চিন্তাটি ছুটে যায়। অথচ তার হয়তোবা জানা আছে চিন্তাটা করা দরকার, অথবা অনেকের জানাও থাকে না। তাই প্রয়োজন একটি সুশৃঙ্খল পথে ও নীতিমালার আলোকে ফতোয়া চর্চা করা। ক্ষুদ্র অভিজ্ঞতায় দেখা গেছে, একটি ফতোয়া নিয়ে যদি 10টি ধাপে পর্যায়ক্রমে ফিকির করা হয়, তবে সেই ফতোয়া অধিকাংশই সুন্দর হয়ে ওঠে। একটি ফতোয়া সুন্দর করার জন্য যে কইভাবে ফিকির করা দরকার, সবগুলো ফিকির তাতে এসে যায়। ফিকিরগুলো পর্যায়ক্রমে 10টি ধাপে বিন্যস্ত হওয়ার কারণে জরুরি ফিকিরগুলো প্রত্যেক ফতোয়াই করা সম্ভব হয়। অসচেতন না হলে জরুরি কোনো ফিকির বাদ পড়ে না। এতে সঠিকভাবে ফতোয়া চর্চা নিশ্চিত হয়। আমি আমার ছাত্রদের বড় বোর্ডে একটি ফতোয়া লিখে তাদের দেখিয়ে থাকি 10টি ধাপে একটি ফতোয়া কিভাবে সুন্দর করতে হয়, কিভাবে একটি ফতোয়া শিশুকাল অতিক্রম করে আকর্ষণীয় যৌবনে পদার্পণ করে, কিভাবে ফতোয়ার মেদ ভুঁড়ি অস্ত্রোপচারের ন্যায় কেটে ফেলতে হয়। আলহামদুলিল্লাহ, ছাত্ররা এর দ্বারা অনেক উপকৃত হয়ে থাকে। এখানে আমরা ধারাবাহিকভাবে উক্ত 10টি ধাপ নিয়ে বিশদ আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা উপকৃত হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আলোচনাকে উপকারী বানিয়ে দিন। আমিন। মনে রাখতে ছাত্র হবে ভাইরা, যে কথা, আমাদের। জি, একটু থামেন। যে কথা বলা হইলো, দেখেন, একটা ফতোয়া সুন্দর করার জন্য কয়টা ধাপ অতিক্রম করতে হবে বলেন? 10টা ধাপ। 10টি ধাপ। 10টা ধাপ 10টি। অতিক্রম করতে হবে। ছাত্র ভাইয়েরা এগুলোকে একেবারেই, বর্তমান যুগের ছাত্র ভাইয়েরা, অধিকাংশ ছাত্র ভাইয়েরা একেবারেই এগুলো কি করে না, ফলো করে না। আমার অভিজ্ঞতা আলোকে বলতেছি, এগুলো সবাই নিজের নামের শুরুতে খালি মুফতি লেখার জন্য, না পড়াই মুফতি লেখার জন্য পাগল হয়ে যায়। যোগ্যতা অর্জন করা ছাড়াই, লেখার যোগ্যতা অর্জন করা ছাড়াই সে মুফতি হয়ে যায়। ঠিক আছে, যোগ্যতা নাই, সে মানুষের সামনে মুফতিগিরি কি করে প্রকাশ করে? না, আগে যোগ্যতা অর্জন করতে হবে। আর আপনাদের ফতোয়া যদি সুন্দর করতে হয়, এই 10টা ধাপ অনুযায়ী যদি ফতোয়াকে, আপনার ফতোয়ার জবাব তৈরি করেন, তাহলে ইনশাল্লাহ আপনার ফতোয়া কি হবে, সঠিক এবং সুন্দর হবে। এই 10টা ধাপ যদি আপনাকে ফলো না করেন, তাহলে আপনার ফতোয়া সুন্দর এবং সঠিক হবে না। এটা ভালো করে স্মরণ রাখতে হবে। এই পিডিএফটা প্রয়োজনে, যদিও বাংলাতে লেখা আছে, এজন্য সবার বোঝার জন্য বলছি, যে আমাদের যে উসুল ইফতা ও আদাবহ কিতাব, বিভিন্ন কিতাবকে সামনে রেখেই একটা সারমর্ম আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের আকাবেরদের কিতাবের ফতোয়া লেখার নিয়ম নীতিগুলোকে সামনে রেখেই
একটা সংক্ষিপ্ত আকারে একটা এই পিডিএফটা আপনাদের সামনে রাখা হয়েছে। এই জন্য বাংলা ভাষায় প্রয়োজনে এটাকে বারবার পইরা এটা অন্তরের মধ্যে কি করতে হবে, ঢুকাইতে হবে, যে আমার 10টা ধাপ কিভাবে অতিক্রম করতে হবে একটা ফতোয়া লেখার জন্য। জি। মনে রাখতে হবে আমাদের এই আলোচনা একটি ফতোয়া বা মাসআলার হাওলা যথাযথভাবে বের করার পর থেকে শুরু হবে। মাসআলা যদি সঠিক না হয়, হাওলা যদি ভুল হয় হয় তবে সব চেষ্টাই বৃথা। তাই মাসআলা ও হাওলা সঠিক হওয়া পূর্ব শর্ত। ধাপগুলো পর্যায়ক্রমে সংক্ষেপে নিম্নে উল্লেখ করা হলো। এক, তাহলে এই প্রশ্ন। ধাপগুলো অতিক্রম করার আগে কি করতে হবে আমাদের? আমার কাছে যেমন প্রশ্ন করা হয়েছে, যেমন আপনাদের কাছে প্রশ্ন করা হয়েছে, কোনো ব্যক্তি যদি হারাম টাকা দিয়ে হজ করে তাহলে তার হজ হবে কিনা বা হজ কবুল হবে কিনা, নাকি? জি। 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 এই প্রশ্নের জবাব, সঠিক জবাব আগে কি করতে হবে? কিতাব থেকে আগে বের করতে হবে। আগে সঠিক জবাব তৈরি করতে হবে, হাওলা বের করতে হবে। হাওলা বের করার পরে আপনার সেই 10টা ধাপ কি করতে হবে? অতিক্রম করতে। আগে যদি হাওলাই যদি আপনার সঠিক না হয়, এই ভাই, আপনার যদি হাওলাই সঠিক না হয় তাহলে কি আপনার জবাব সঠিক হবে বলেন? জি না। হ্যাঁ। হাওলা আগে কি করতে হবে? প্রশ্নের জবাব, জবাব কি, এটা আগে কিতাব থেকে কি করতে হবে? আগে বের করতে হবে। জি। প্রশ্ন তাজ তাজিয়া করা, তাজিয়াতুল ইস্তিফতা এর এক অর্থ নাম্বারে, দুটি। এটা 1 নাম্বার না ধাপ? জি, 1 নাম্বার ধাপ। জি, 1 নাম্বার ধাপ। জি। এক, এক প্রশ্নপত্র নাম্বার থেকে ধাপ কি, মূল ভালো করে প্রশ্ন বুঝেন। হ্যাঁ। প্রশ্নপত্র থেকে মূল প্রশ্নটি উদ্ঘাটন করা। হ্যাঁ। কয়টি বিষয়ে জানতে চাওয়া হয়েছে তা চিহ্নিত করা। কখনো এমন হয় মুস্তাফতি অবিন্যস্তভাবে প্রশ্ন লেখে, সেক্ষেত্রে চিনতে মূল প্রশ্নটি ও প্রশ্নের মৌলিক অংশগুলো বের করা অপরিহার্য। 2, প্রথমবার ঝটপট উত্তরটি লিখে ফেলা। মাসআলার হাওলা যথাযথভাবে বের করার পর প্রথমে সামান্য ফিকির করেই উত্তরটি খসড়া খাতায় লিখে ফেলা। সামান্য ফিকিরে যেহেনে যে তারতিবে ও বিন্যাসে উত্তরটা আসে যেভাবেই লিখুন। প্রথমবার খসড়া খাতায় উত্তর লেখার আগে অধিক চিন্তা ফিকির না করা। কারণ প্রথমবার খাতায় লেখার আগে কিভাবে লিখব, কি বিন্যাসে লিখলে উত্তরটি সুন্দর হবে, এসব নিয়ে অধিক চিন্তা করলে চিন্তাগুলো এলোমেলো হয়ে যাবে, সঠিকভাবে ফিকিরগুলো লেখা সম্ভব হয়ে উঠবে না। সার কথা, প্রথমবার প্রশ্ন ও উত্তর নিয়ে সামান্য ফিকির করে একটি যেনতেন তারতিবে উত্তরটি খাতায় লিখে ফেলুন। প্রথমবার লেখার সময় অধিক ফিকির করবেন না। 3, উত্তর যাচাই করা। এর অর্থ হলো প্রশ্নে যে কয়টি বিষয় চাওয়া হয়েছে সবকটির উত্তর লেখা হলো কিনা তা যাচাই করা। এর জন্য উত্তম পদ্ধতি হলো কয়টি বিষয়ের হাওলা বের করতে হবে তা প্রথমে চিন্তা করে ফেলুন। প্রয়োজনে প্রশ্নের পাশে লিখে রাখুন। কাবিলের তাহকিক উমর চিজিয়ে পদ্ধতি অনুসরণ করলে যেমনি ভাবে প্রয়োজনীয় হাওলা বের করা বাদ পড়বে না, তেমনি প্রশ্নের মৌলিক অংশগুলোর উত্তরও বাদ যাবে না। 4, কলম প্রচার করা। খুবই বিচক্ষণতার সাথে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যে উত্তরে অতিরিক্ত ও প্রয়োজনীয় কোনো ভাষাগত শব্দ বাক্য আছে কিনা, থাকলে তা কেটে ফেলা। এমনকি অপ্রয়োজনীয় কোনো চিহ্নিত যদি থাকে সেটাও মুছে ফেলা। প্রশ্নের সাথে উত্তর বারবার মিলিয়ে দেখবে, এতে অতিরিক্ত শব্দ ও বাক্য চিহ্নিত করা সহজ হবে। 5, উত্তর থেকে ইবহাম ইহাম দূর করা। ইহাম মানে অস্পষ্টতা, মুস্তাফতি যা জানতে চেয়েছে তা অস্পষ্ট থেকে যাওয়া। ইবহাম মানে গলত ফাহমি হওয়া, মুস্তাফতি ভুল ভুল বোঝা। এ দুটি দূর করার পদ্ধতি হলো নিজেকে খুবই সাধারণ একজন মুস্তাফতি মনে করে উত্তরপত্রটি বারবার পড়া। 6, অপ্রয়োজনীয় ফিকহি কয়েদ থাকলে তা দূর করা। অপ্রয়োজনীয় কোনো ফিকহি শর্ত বা কয়েদ থাকলে তা দূর করা। 7,
প্রয়োজনীয় কোনো কয়েদ বা শর্ত থেকে গেল কিনা তা যাচাই করা। 6 ও 7 নিয়ে কাজের পদ্ধতি হলো ফতোয়ার প্রতিটি শব্দের ব্যাপারে বিপরীত দিক থেকে চিন্তা করা। যেন বলা হলো ফজরের নামাজের ইমাম সাহেব কেরাত জুড়ে পড়বেন, বিপরীত দিক থেকে চিন্তা করলে দেখা যায় ফজরের নামাজের কথা বলা হয়েছে, এর মানে অন্য কোনো নামাজের কেরাত পড়বে না, সুতরাং উক্ত কয়েদ দেওয়া যাবে না। আর কানে বাজানো, এ পর্যায়ে উত্তরপত্রটি জোরে জোরে পড়ে নিজের কানে বাজাবে। এতে উত্তর কোনো ত্রুটি বা অসঙ্গতি থাকলে তা ধরা পড়বে ইনশাআল্লাহ। এটি বেশ পরীক্ষিত পদ্ধতি। উত্তরে ভাষার জটিলতা বা দুর্বোধ্যতা থাকলে তাও বের হয়ে আসবে। মনে রাখবেন, কান হলো প্রধান সম্পাদক, দেমাগ হলো সহকারী সম্পাদক, আর চোখ হলো সহকারী সম্পাদক। সুতরাং উপরোক্ত পন্থায় কানের ব্যবহার নিশ্চিত করা জরুরি। সাথে এটিও মনে রাখবেন, ফতোয়া কখনোই কিতাবে তর্জমা করার নাম নয়, বরং বাস্তবতাকে সামনে রেখে লেখার নাম। জি, পর্যায়ক্রমে এবার সঠিকভাবে এবার উক্ত। একটা কথা স্মরণ রাখেন, এই জায়গায় ছাত্ররা, আমার অভিজ্ঞতা আলোকে দেখছি, ছাত্ররা জবাব তৈরি করে কি জানেন কিভাবে? ওই যে কোন ফতোয়ার কিতাবে, কোন উর্দু ফতোয়ার কিতাবে যে একটা জবাব পাইছে একটা মাসালার, হুবাহুব ওই মাসালার জবাব সে কি করে অনুবাদ করে। হুবাব হুবাহুব সে মাসালা সে কি করে বলেন, অনুবাদ করে। অনুবাদ করে। এই অনুবাদ করে। অনুবাদের নাম তো ফতোয়া না। তোমার তোমাকে যে প্রশ্ন করা হয়েছে, ওই প্রশ্নের কি জবাব হবে, আপনার হাওলাকে সামনে রেখে ওই ওই জবাব তৈরি করার নাম তো ফতোয়া ছিল। অনুবাদের নাম তো কি নয়, ফতুয়া নয়। ফতোয়া নয়। ছাত্ররা এগুলোই করে, যে একটা হাওলা কোন একটা কিতাবে দেখা যায় যে প্রশ্ন করা হয়েছে, ওই ওই জাতীয় হুবাহুব একটা কি পাইছে, প্রশ্ন পাইছে, তো ওই জায়গায় যে জবাব তো দিছে হুবাহুব ওই জবাবের কি লেখে, অনুবাদ লেখে না। অনুবাদের নাম কি নয়, ফতোয়া নয়। তোমাকে যেভাবে প্রশ্ন করা হয়েছে, ওই প্রশ্নের সঠিক জবাব কি, এটা তুমি কি করবা, হাওলাকে সামনে রেখে তুমি মনের ভাব তোমার প্রকাশ করবা। জি। পর্যায়ক্রমে সঠিকভাবে উক্ত 8টি ধাপে ফতোয়া নিয়ে কাজ করলে উত্তর বা ফতোয়ার মৌলিক কাঠামের বা দেহ তৈরি হয়ে যাবে। পরবর্তী 2টি ধাপ মূলত সেই দেহকে আরো মেকআপ করার জন্য। 9, ভাষাগত ত্রুটি দূর করা, যেমন বানান ভুল, মাত্রার ভুল ইত্যাদি থাকলে তা দূর করা। যে বানানে সন্দেহ হয় সে বানান নয়, বরং যে বানানটি দুভাবে লেখা চিন্তা করা যায় সে বানানটি অভিধান খুলে দেখে ঠিক করে নেয়া। যেমন অন্তর্ভুক্ত হ, রস ইকার। হুম। রস্বইকার, অনিল। অন্তর্ভুক্ত উকার। অন্তর্ভুক্ত যে একটা লেখা আছে, এরা বাংলার ডিকশনারিতে শব্দটা কিভাবে লেখে, রস্যকার দেয়া লেখে না দীর্ঘকার দেয়া লেখে, ঠিক আছে? জি। অথচ আমি নিশ্চিত নয়, সুতরাং আমাকে অভিধান খুলতে হবে। এ নীতির যৌক্তিকতা হলো আমাদের অনেক বানান ভুল, কিন্তু সেটা ভুল যে তাতে কোনো সন্দেহ তৈরি হয় না, তাই অভিধান হুম। দেখা হয় না। অনেক মুফতিয়ান একরাম উলামা একরাম বাংলা লেখে, কিন্তু লিখে যাইতেছে সে যে গলত লিখতেছে আজীবন, কোনোদিন সে কি করে নাই, এই নিয়ে চিন্তা ভাবনা করে নাই। না, গলত লেখা যাবে না, ভুল সঠিক লিখতে হবে শব্দ। জি। পক্ষান্তরে উপরোক্ত নীতি অনুসরণ করা হলে বানান নিয়ে সন্দেহ না জাগলেও অভিধান দেখা হবে। 10, বেশ কিছু সময় নিয়ে পুনরায় সম্পাদন করা, আমাদের চিন্তা হুম। মুহূর্তে মুহূর্তে পাল্টায়, তাই কিছুক্ষণ পর পুনরায় উত্তরপত্রটি যাচাই করলে আরো সুন্দর হবে। 6, একটি উদাহরণ, এ পর্যায়ে একটি উদাহরণে উক্ত 10টি ধাপ প্রয়োগ করা দেখানো হলো। এতে বিষয়টি বুঝতে আরো সহজ হবে ইনশাআল্লাহ। প্রশ্ন: আমার মা নামাজ পড়ার সময় কান ঢাকে না। একজন বলল, কান 17-এর অন্তর্ভুক্ত, তার কথা কি সঠিক? কান না ঢেকে নামাজ পড়লে কি নামাজ সহি হবে? উত্তর: প্রথম পূর্ব। এবার প্রশ্নটা নিয়ে আগে গবেষণা করবেন, যে প্রশ্নটা কি করছে, প্রশ্ন আবার পড়েন, প্রশ্নটা অন্তরে ঢুকান সাথী ভাইয়েরা। জি।
প্রশ্নটা কি করছে প্রশ্ন বলেন। আবার জি। হুম। আমার মা নামাজ পড়ার সময় কান ঢাকে না। একজন বলল কান সতরের অন্তর্ভুক্ত, তার কথা কি সঠিক? কান না ঢেকে নামাজ পড়লে কি নামাজ সহি হবে? জি। উত্তর, প্রথম পূর্ব। এবার দেখেন এই তাজিজ প্রশ্নের জবাবে কিভাবে 10টা ধাপ অতিক্রম করতে হয়েছে, তারপরে সঠিক জবাবটা কি সেটা বের হয়েছে। জি। জিয়াতুল ইস্তিফতা। এ পূর্বে কাজ করে দেখা গেল প্রশ্নের স্পষ্ট উল্লেখ হয়েছে দুটি দুটি প্রশ্ন, যথা এক, নামাজে কান মহিলাদের সতরের অন্তর্ভুক্ত কিনা। দুই, মহিলার নামাজে কান না ঢেকে নামাজ পড়লে নামাজ হবে কিনা। তাহলে গভীরভাবে এই ফিকির করলে দেখা যায় হুম, পড়েন। তাতে তৃতীয় আরেকটি প্রশ্ন রয়েছে যা করা হয়নি, তা হলো কানের কতটুকু অংশ খোলা থাকলে নামাজ হবে কিনা। নামাজ হবে না। দ্বিতীয় জি। পর্ব, ঝটপট উত্তর লিখে ফেলা। এ পূর্বে তেমন কোনো চিন্তা ফিকির ছাড়া ঝটপট উত্তর লেখা হলো হলো এভাবে, কান মহিলার সতরের অন্তর্ভুক্ত, তাই আপনার মা কান না ঢেকে নামাজ পড়লে তা সহি হবে না। এই তৃতীয় দেখছেন পর্ব, আপনার মা, একটা কথা শুনে রাখছেন, আপনার মা, তাহলে আপনার মার নামাজ হবে তো অন্যের মার কি নামাজ হবে? এই যে আপনার মা বলছে, ঠিক না, নির্দিষ্ট করে ফেলছে না। হ্যাঁ জি উস্তাদ জি। হ্যাঁ হ্যাঁ। এবার দেখে লক্ষ্য করে আপনার মা এই শব্দটা শেষমেশ কি হবে? বাদ